চলচ্চিত্রের মানুষ কখনোই বন্ধ হতে পারে না। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হলো। ভাইরাল শব্দটা এখন আসবে কেন? 20 বছর আগে কি করছেন আপনারা? কটু মন্তব্য করলেই বা ডিপজল সাহেব উকিল নোটিশ পাঠাবে, এটাই বা কেন? এ প্রশ্ন তো ভেঙে দিতে হবে। আর যে কিবরিয়ার সাথে সো সিরিয়ালটা হচ্ছে 1 2 3। কোনটা বাদ যেন গেল মোরসানি, কোথায় আবার সমালোচনা হয়। জায়েদ খানকে নিয়ে একটা অনেক বড় ঘটনা ঘটে গেল ইন্ডাস্ট্রিতে। কিছু দুষ্টু জিনের আবির্ভাব ঘটে। ওই মুহূর্তে মৌসুমী তখন বলল যে না, আমি সালমানের সাথে কাজ করব না। সালমানের একটা ছবি আছে, স্বপ্নের ঠিকানা। পরে ডিসাইড করেছিল যে না, তারা সালমানকে অফ করবে। এটি মৌসুমী একটু বেশি ছিল। সালমান এত ভালো মনের একটা মানুষ ছিলেন আর অনেক ফ্যাশনেবল ছিলেন, তো মার্জিত গুড ফ্যামিলি। তার মিনিমাম 20 বছর পরে কোন ড্রেসটা হবে এটা সালমান কিন্তু এটা আমি এগ্রি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজে কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং শনিবারের এই রাতে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে যে মানুষটিকে নিয়ে আজকের এই রাতের সময়টুকু আমরা পার করব, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে দেখলেই বাংলাদেশের মানুষ তাকে চিনবেন। তিনি আমাদের অত্যন্ত প্রিয় চিত্রনায়ক ওমর সানি। সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ কয়েকবার বসা হলো, রেডিওতে বসেছিলাম, আপনি এবং ভাবি মানে আমাদের মৌসুমী আপু ছিলেন, এবং আজকে একা পেয়েছি। অনেক গল্প রাইট, অনেক গল্প হবে। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হলো, সম্ভবত ডান্সের কোন একটা ভিডিও ছিল, কোন একটা প্যান্ডেলের ভিডিও ছিল এরকম। আমরা আসলে ওমর সানিকে এরকম একটা জায়গায় দেখতে পছন্দ করিনি, অনেকেই বলছেন। একটা জিনিস যদি আমি বলি যে মানে পৃথিবীর বিস্ময় শাহরুখ খান, তার গোড়াপত্তনটাই কিন্তু একটা সময় গিয়ে সার্কাস থেকেও এসেছিলেন। এটা যদি আমি ভুল না করি, তা আমাদের কিছু পারফরমেন্সের জায়গা থাকে, একটা পারফরমেন্সের জায়গা থাকে। এই পারফরমেন্সগুলি কিন্তু কিছু মঞ্চে আমরা কাজ করি। এই মঞ্চের কাজগুলি কিন্তু এখানে কিন্তু এই জায়গাটায়, যে জায়গাটার কথা মানে আপনি বলছেন ভাইরালের কথা, এই জায়গায় কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবও করেছে, মিশা সওদাগরও করেছে, অমিত হাসান করে, আমি করি। তারপরে হচ্ছে দীর্ঘদিন জব করে আসছি আমরা। ওকে, পারফরমেন্সের জায়গাটুকু তো ভাইরাল শব্দটা এখন আসবে কেন? 20 বছর আগে কি করছেন আপনারা? ঘাস কাটছেন কেউ? সবাই ঘাস তো কাটেননি আপনারা, তো এখন এই শব্দটা আসবেন কেন? কেউ কি চুরি করছে কোনো আর্টিস্ট? না, ডেফিনেটলি না। অনেকেই বলে, অনেক শিল্পীদের বলে, এটা রেস ধরে যদি আপনাকে আমি জানাই যে অনেক শিল্পীরা বলে যে ফিতা কাটে কেন, অমুক কাটে কেন। তা কি কাটবে? ফিতা কাটতে তো ম্যাড্রাসে মানে যত বড় বড় আর্টিস্টরা যারা আছে তারা কিন্তু সেলুন থেকে শুরু করে সব ফিতাই তো কাটে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো আজকে যারা ভাইরাল শব্দটা আপনারা যারা বলছেন, দীর্ঘদিন যাবত আমি এই কাজটা তো করে আসছি প্রায় 20 ইয়ার্স আগর থেকে। ওকে, আমরা একটু পরিবারের কথা শুনতে চাই। পরিবার বলতে আপনার নিজের পরিবার না, আমার ডেফিনেটলি নিজের পরিবারের তো অবশ্যই, মানে আপনি যে পরিবারে বড় হয়েছেন ছোটবেলায়, বাবা মা ভাই বোন মিলিয়ে, এই পরিবারের কথা একটু শুনতে চাই। ছোটবেলায় কেমন ছিল পরিবারটা? আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটি ছেলে। আমার মা গৃহিণী ছিলেন, আমার বাবা চাকরিজীবী ছিলেন। আমার বাবা মেহবুব অপটিক্সে চাকরি করতেন, একটা প্রসিদ্ধ বাংলাদেশের। প্রায় তাদের ডিগনিটি হচ্ছে প্রায় 80 ইয়ার্স 90 ইয়ার্স। পাটোয়াটলিতে একটা তাদের শোরুম ছিলেন, মেহবুব অপটিক্স, পুরনো ঢাকা। আচ্ছা, সেই দোকানে আমার বাবা করেছেন সম্ভবত 69-এর দিকে। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি। আমার জন্ম হচ্ছে জিঞ্জিরাতে, নদীর ওপর। সেই ক্ষেত্রে আমার বাবার জন্য মাঝে মধ্যে আমার বোন, আমি নদী পার হয়ে ভাত নিয়ে আসতাম, দুপুরের খাবার নিয়ে আসতাম। 70s পরে গিয়ে, যখন নাকি 80s পরে গিয়ে, আমার বাবা চশমার খুব প্রসিদ্ধ একজন সেলসম্যান ছিলেন। পরে গিয়ে শুনতে পারলাম যে বঙ্গবন্ধুর যে চোখের চশমাটা, যে মৃত্যুর সময় যে ওনার চোখের চশমা, এটা আমার বাবার হাতে দেওয়া।
এটা আমার বাবার হাতে দেওয়া, আমরা জাহির করি না ফ্যামিলির থেকে। এটা এমন কোনো মানে কিছু কাকে চশমা দিল কি দিল না এর বিগ ডিল না, কিন্তু জাতির পিতা বলে কথা তো, ঠিক না? তো আমার বাবার ছোঁয়াটা তো আছে চশমাটার ভিতরে। তো সেখান থেকে আমরা 2 ভাই 1 বোন, আমি সবার ছোট। আমার ছোট 3 বোন ইন্তেকাল করেছেন। আমার বড় ভাইও সংসারের জন্য চাকরি করেছেন। আমার বোন বিয়ে হয়েছে ফেনীতে। আমার ভগ্নিপতি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলেন। চলচ্চিত্রে আসাটাও তো বোধহয় নাটকীয়, এর আগে বোধহয় ওরকম অনেক আর্টিস্টই বলেন, আমার ফ্যামিলি দেয় না। আমি কাকতালীয়ভাবে এফডিসিতে ঢুকছি, তারপরে আমাকে নিয়ে গেছে, ডাইরেক্টর দেখেছে, আমি দৌড়ায় চলে গেছি, আমার জ্বর চলে আসছে, আমি অমুক জায়গায় পড়াশোনা করতাম, হ্যাং না তেমন অনেক নাটকই শুনি আমাদের সামনে। সবই তো দেখি, সবই তো শুনি, কিন্তু এবার আমি বলি। হ্যাঁ প্লিজ, আমরা শোনার জন্য ready। আমার বলাটা হচ্ছে, আমার বাবা প্রচণ্ড হিন্দি ছবি দেখতেন। আচ্ছা। এবং মহাকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা দিলীপজির খুব ফ্যান ছিলেন। আমার বাবা চাইতেন আমার ছেলে হিরো হোক, আচ্ছা। আমার মাও চাইতেন। এবং আমার বাবা কয়েক জায়গায় নিয়ে গেছেন, কাজীহার সাহেবের কাছে নিয়ে গেছেন। মুকুল সাহেব একজন গীতিকার ছিলেন, আপনি বোধহয় একটু সার্চ দিয়ে দেখবেন, অনেক নাম করা গীতিকার ছিলেন। ওনার কাছে নিয়ে গেছেন, তারাশিকো সাহেবের কাছে নিয়ে গেছেন। ওই যে বলে না স্যান্ডেল ক্ষয় করা, সেই স্যান্ডেল ক্ষয় করার মানুষটাই হচ্ছি আমি। আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সেই স্যান্ডেল ক্ষয় করা মানুষটা। আমি স্ট্রাগল করে, কোনো মামা ছিল না, চাচা ছিল না, দুলাভাই ছিল না, কোনো টাকা আমার কাছে যদি বলতো, আমার মা যাওয়ার সময় বলতো এই 5 টাকা দিলাম, রিক্সা ভাড়া যদি হয় হবে, আর নইলে হেঁটে আসবা। আচ্ছা। আমার ফ্যামিলি চাইতেন, আমার বড় ভাই তখন আল জুবাইলে চাকরি করতেন সৌদি আরবে। উনি মাঝে মধ্যে ট্রাঙ্কলে কথা বলতেন আমাদের সাথে, বাবা নিয়ে যেতেন গুলিস্তানে। এবং প্রথম আমার বড় ভাইয়ের কিছু টাকা পাঠিয়েছিলেন, ওটাকে মার্কেট করেই আমি আমার চাঁদের আলো প্রথম আমার শুরু হয়। ওকে। এটা হচ্ছে একদম আমার ফ্যামিলির চাঁদের আলো। চাঁদের আলো। আপনার বিপরীতে কে ছিলেন? মুক্তি ছিলেন, মানে বাংলাদেশের কালজয়ী অভিনেত্রী আনোয়ারা ম্যাডামের মেয়ে মুক্তি। ওকে। চাঁদের আলোর কেমন হলো, ব্যবসা সফল হলো? বাম্পার হিট ছবি, বাম্পার হিট। বাম্পার হিট। তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো। ইয়েস, তুমি আমার চাঁদ চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। খুব ছোট ছিলাম ওই সময়টাতে। গ্রামে ওই যে রেডিও বাজতো, জি হ্যাঁ ভাই, রাইট, ওনার বিজ্ঞাপন। মাজার ভাইয়ের সাথে প্রচুর কাজ হয়েছে। প্রথম হিরো হিসাবে চলচ্চিত্র কাজ করেছি এই নিয়ে সংসার, নূর হোসেন বলাই স্যার পরিচালিত এই নিয়ে সংসার। ওটার আমার আর্টিস্ট ছিলেন হচ্ছে ইলিয়াস কাঞ্চন ভাই, আর তখনকার হার্টথ্রোব নায়িকা অঞ্জু ঘোষ। পরে উনি আমার সাথেও কাজ করেছেন, 3-4টা ছবি করেছেন। আর ক্যামেরাম্যান ছিলেন প্রায় 7 থেকে 8 বারের ন্যাশনাল উইনার মাহফুজুর রহমান খান, উনিও ইন্তেকাল করেছেন। এই তো শুরু। আমি তো আসলে ওইভাবে সাল বা ক্ষণ ওইভাবে ধরে আসলে স্টাডি করিনি বা বলতেও পারবো না। আপনারা যারা শুরু করছেন ওই সময়, আপনারই মতো নবীন আর কারা কারা ছিলেন সমসাময়িক? আমার একটু আগে এসছেন নাইম শাবনাজ, ওরা চাঁদনি থেকে আসলেন। ওইটার সূত্র ধরে আমি আর মুক্তি। আমার পরপরই আসেন হলো সালমান এবং মৌসুমী। তার মানে সালমান শাহ আপনার পরে আসা? আমার পরে, প্রায় 2 বছর পরে। ওকে। 2-2.5 বছর লেগেছে। তারপরে সালমান মৌসুমী আসার প্রায় 2-2.5 বছর পরে আসেন শাবনূর। রাইট। কিন্তু আমরা দেখলাম যে 2 বছর পর সব নতুন নতুন মুখ আসছে এবং সবাই মোটামুটি হিট। তার মানে ওই সময়টাতে সিনেমায় কি ছিল, কি কেমিস্ট্রি ছিল? তখনই না এই যে ভাইরাল নিয়ে গবেষণা করতেন না, মানে কার পিছনে মানে করবে এগুলি নিয়ে ভাবতেন না। কিন্তু ভাইয়া ছিল না, ফ্যামিলি নিয়ে ভাবতেন, আর প্রচুর ছবি দেখতেন মানুষ আর কাজ করতেন। এখন তো অনেক কাজ, রাত 2টার সময়, 3টার সময়, 5টার সময় কাজ বেরিয়ে যায়। তখন তো মানুষ ছবি দেখতেন, এবং তখনই কিন্তু আর্টিস্টরা এসছেন বাংলাদেশে। এক্স্যাক্টলি। এখন কি আসছে?
কি কিবরিয়া? না, আমি সেটা আমার প্রশ্ন। আপনি চলচ্চিত্রের মানুষ, তখন এসছে, এখন কেন আসছে না? আসার সম্ভাবনা খুব একটা নাই, যে অবস্থা তৈরি করে ফেলেছে। মানে এক একজনকে কি যেভাবে ব্লেম দিচ্ছে, ইয়ে করছে, ভালো ফ্যামিলির মানে আমার মনে হয় না এখন ওমর সানির বাবা মার মতো একটি বাবা মা আছে। আমি খুব ভেরি মাচ কনফিউজড যে চায় যে আমার মেয়েটা চলচ্চিত্রে যাক। আমার শাশুড়ি এখনো উনি বেঁচে আছেন, উনি একদম বাচ্চার মতো হয়ে গেছেন। বয়সের আমার কারণে। শাশুড়ি। বয়স খুব একটা না, 75-এর কাছে তো গিয়েছে, কিন্তু বয়স হিসাবে একটু অসুস্থতার মানে ভাগ্যটা বরণ করে দিয়েছে। সেক্ষেত্রে আমার শাশুড়ি একদিন বলল যে বাবারে, এখন যা দেখি এরকম অবস্থায় হলে মৌসুমীকে আনতাম না। এটা অনেক বড় একজন মায়ের কথা। হ্যাঁ, এই যে এখন কোনো শিল্পী মঞ্চ থেকে আসতেছে না, একজন প্রবীর মিত্রকে দেখি না, একজন দারাশিকোকে দেখি না, একজন শওকত আকবরকে দেখি না, একজন আনোয়ার হোসেনকে দেখি না, কি বলে টেলিভিশনের ফিরোজ সাহেবকে দেখি না, উজ্জ্বল সাহেবকে দেখি না, একজন আফজাল হোসেনকে দেখি না, একজন কালজয়ী হুমায়ুন ফরিদিকে দেখি না, একজন লাস্ট মোশাররফ করিমকে দেখছি, নিশুকে দেখছি, ভালো অভিনেতা। আমাদের চলচ্চিত্রের কো আর্টিস্ট বলতে কে কে আছে ভালো একজন কো আর্টিস্ট? অনেক সময় অনেক আর্টিস্টরা লজ্জায় মুখ ঢাকতে হয় যে টেলিভিশনে, তারপরে হচ্ছে চলচ্চিত্রে কেউ যে একটা অনীহা যে সংসার ভেঙে যাবে। যে ভাই, আপনাদের এখানে কাজ করলে কি সংসার ভেঙে যায়? আপনাদের এখানে কি লগ্নি করলে সংসার ভেঙে যাবে? কারণ তো আছে, আমরা অনেক বেশি এক্সপোজ হই। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সংসারের মধ্যে একটু ঝামেলা তৈরি হলেই সেটাকে অনেক বেশি বড় করে, সেটার একটা বিজনেস ভ্যালু আছে এবং সেটাকে বড় করে মানুষের কাছে নিলে মানুষ সেটা দেখতে পছন্দ করে, সেটা নিয়ে কথা বলতে পছন্দ করে। এবং এই বিষয়টা শুধুমাত্র আজকের ভাইরাল যুগেই না, আপনাদের সময় যখন চিত্রালী ছিল, পূর্বাণী ছিল, পত্রপত্রিকা ছিল, তখনও কিন্তু ওই জায়গাগুলোতে আমরা দেখতাম এগুলো হতো এবং গসিপিং ব্যাপারগুলো আসতো, সত্যকে মিথ্যা মিথ্যা। এবং অনার করার জায়গাটাও অনেক বেশি ছিল, এখন কিন্তু সেটা কিন্তু নাই। হ্যাঁ, এখন যে কেউ চাইলেই বলে দিতে পারে যে কোনো কিছু। জিনিস চলেন না এই কিবরিয়ার শো থেকে একটু একদিন এই কি বলে কাজী অফিসে একটু সার্চ দিয়ে দেখেন তো যে কত পার্সেন্ট ডিভোর্সের সংখ্যা বেশি আছে। Agreed. সাধারণ মানুষরা ওখানে কি শুধু আর্টিস্টদের এবং প্রডিউসার, তারপরে কিবরিয়া, আমাদের সবার সংখ্যাটাই বেশি, নাকি সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বড় রকমের স্ক্যান্ডাল, অনেক বেশি বেশি। যে আসলে ওদেরটা আসে না, কারণটা হচ্ছে ওই মিডিয়ার কেউ না, মিডিয়ার কেউ না। সো যারাই আপনারা একটু বলছেন না কেন, একটু ভেবে দেখেন আপনার পরিবারে কি হচ্ছে। আপনি একটু সমালোচনা, কিবরিয়াকে সমালোচনা করার আগে একটু ভেবে দেখেন আপনার এখানে কি আরেকজন কিবরিয়া আছে কিনা। আপনি যে ওমর সানিকে সমালোচনা করছেন, আপনি একটু দেখেন না আপনার পরিবারে আরেকটা ওমর সানি আছে কিনা। আপনি যে সমালোচনা করছেন, দেখেন না আপনার এখানে একটা শাকিব খান আছে কিনা। আপনি যে সমালোচনা করছেন, আপনার এখানে একটা মাহি আছে কিনা, অপবিশ্বাস আছে কিনা, এই বুবলি আছে কিনা, পূর্ণিমা আছে কিনা, মৌসুমী আছে কিনা। একটু ভেবে দেখেন না, দেখে তারপর একটু সমালোচনা করি আমরা। আমার মনে হয় আমাদের জন্য সবার জন্য ভালো। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। চাঁদের আলো ছবির কথা আমরা বলছিলাম। চাঁদের আলোর পরে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি বোধহয়। ইনশাল্লাহ না। এবং এর পরপরই কি বেশ কয়েকটা হিট ছবি চলে আসলো নাকি তখন? আমার একটা দেখুন, আসলে বলতে চাই না, পাশের থেকে কেউ বললে হয়তো ভালো হয়। অনেক সময় এটাও সমালোচনা করবে যে ওনার নিজের কথা নিজেই বলছে। ঢোলটা নিজেই পিটাই দিচ্ছে। তো আমার একটা ছোট্ট একটা ইতিহাস আছে। এক নাগারে প্রায় 6টা ছবি ক্লিক করেছিল, হিট, সুপার হিট, বাম্পার হিট। ওয়াও। তার মধ্যে মহৎ থেকে শুরু করে অনেক ছবি আছে। আমার যে ফ্লপ ছবি নেই তা না, কিন্তু অনেকে কিন্তু ফ্লপের নামটা বলে না, কিন্তু আমি বলি। কোনটা কোনটাকে আপনি ফ্লপ বলবেন? না, আমি এটা বলবো না, কারণ যারটা ফ্লপ আছে উনি এখনো বেঁচে আছেন, কষ্ট পাবেন আমার প্রতি। ওকে। হ্যাঁ, আমি তাকে কষ্ট দিতে চাই না, কারণ তাকে কষ্ট দেওয়ার মতো এত দুঃসাহস আমার নেই।
অনেক বড় বড় পরিচালকের ছবি ফ্লপ হয়। জি, যাক, জি, আপনার রেসপেক্ট আছে তার প্রতি। হ্যাঁ, আর হচ্ছে আমার সৌভাগ্য বাংলা চলচ্চিত্রের যাদেরকে লিজেন্ড বলা হয়, স্ট্যাচু বলা হয়, লিবার্টি বলা হয়, তাদের সবার ছবিতে কাজ করেছি। বিশেষ করে শেখ নজরুল ইসলাম আমার স্যার, নুর হোসেন বলাই, এস এ মিন্টু স্যার, ঝন্টু স্যার, সোহানুর রহমান সোহান সাহেব, এফ আই মানিক, তারপরে উত্তম আকাশ, আরও অনেকেই, ওয়াকিল আহমেদ। শুধু অ্যাকসেপ্ট আমি শিবলি সাদিক সাহেবের ছবি আমি করতে পারিনি, করার ইচ্ছে ছিল, ওনারও টার্গেট ছিল, কিন্তু আমি করা হয়ে ওঠেনি আমার। এবং আমি তো সব বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি, এটা আমার জীবনের পাথর। কতগুলো ছবি করা হলো? 150-র উপরে তো হবেই, 150 হতে পারে, এরকমই Okay. হবে। সবচাইতে এর মধ্যে বাম্পার হিট কোন ছবি বলবেন আপনি আপনার জায়গা থেকে? ব্যবসা সফল? ব্যবসা সফল ছবি তো লাইক চাঁদের আলো আছে, বাংলার বধূ আছে, আত্ম অহংকার আছে, পপির সঙ্গে আপনার একটা ছবি ছিল, কুলি আছে, কুলি, হ্যাঁ, তারপর হারানোর প্রেম আছে, প্রেম গীত আছে, প্রেমের অহংকার আছে, মুক্তি সংগ্রাম আছে, আখিরি হামলা আছে। কোনটা বাদ যেন গেল মোরসানি, কোথায় আবার সমালোচনা হয় ঠিক নেই। রাইট না বসে আপনার যা মনে পড়েছে, বাইরেও অনেক কিছু আছে হয়তো বা। মৌসুমীর সঙ্গে পরিচয়ের জায়গাটা একটু আসতে চাই, এবং মৌসুমীর সঙ্গে আপনার কাজ করা মূলত কি সালমান শাহর চলে যাওয়ার পর থেকেই, নাকি তার আগেই শুরু হয়েছিল? না, তার আগেই সালমান যখন বেঁচে ছিলেন তখনই, কারণ ওদের ভিতরে ওরা তো একই স্কুলে পড়তেন, এবং সম্ভবত আমি শুনেছি খালেশপুরে হয়তো কোনো একটি স্কুলে তাদের ফার্স্ট ইন্ট্রোডিউস, এবং ওরা একই বয়সী। সালমান মৌসুমী তো আমার চেয়ে, আমি 67-এ আমার জন্ম, এটাও বলে দিচ্ছি, অনেক আর্টিস্টরা লুকায় বয়স হিসাবে। তো বয়স লুকানোর কি আছে? আমি তো বয়স এটাও বুঝি না। লুকানোর কিছু নাই। রাইট। হ্যাঁ, তো ওদের তো 72-তে মেবি হতে পারে, আমার চেয়ে ছোট ওরা বয়সে। তো সেই ক্ষেত্রে যদি বলি যে ওদের আগে যে ছবিগুলি আমি করেছি, ওদের ক্রাইসিস হওয়ার সাথে সাথেই আমার সাথে এর আগেই পরিচয় হয়েছে, কিন্তু তখন ও ছবিটা করেনি। চাঁদের হাসি নামে একটা ছবি ছিল, ওকে। ওর কাছে অফার নিয়ে যায় শেখ নজরুল ইসলাম স্যার, আমি আমার শ্বশুর সাহেব তখন বেঁচে ছিলেন, অসুস্থ ছিলেন, তখন সামহাও কেমন থেকে কেমতের কারণে করা হয়নি। প্রথম ছবিটা আমি করলাম দোলা, এবং তখন একটু গুঞ্জন শুনতে পাই যে ওরা বন্ধু বান্ধবরা একটু মান অভিমান করছে। হ্যাঁ, এবং এই জন্য কিন্তু সালমান শাহকে আর মৌসুমীর সঙ্গে দেখা যায়নি পরবর্তী ছবি। মৌসুমী করতে চায়নি একটা সময় গিয়ে, রাইট। সালমানও করতে চায়নি একটা সময় গিয়ে, কারণ আমি যদি বলি সেটা হচ্ছে স্টারিজমের পোস্টার দেখলে তখনকার সময় পোস্টারকে আমি সাক্ষী রাখছি, কোনো এখনকার জেনারেশনকে সাক্ষী রাখছি না। তখনকার সময় পোস্টার যদি আর যে কিবরিয়া যদি দেখায়, তো তখন ইজমটা কিন্তু মৌসুমীর ইটা ছিল বেশি। আচ্ছা। নেম ফেম পোস্টারের ডোমিনেট, এটি মৌসুমীর একটু বেশি ছিল। মানে কিয়ামত থেকে কিয়ামতের পরপর পর থেকেই যতগুলি ছবি হয়েছে সালমানের সাথে, ওকে। দোলাতেও ওর প্রেফারেন্স ভালো ছিল। দোলা আমি যখন কাজ করি, এরপরে আত্মহংকার ছবিটা আমি করি। দেন আত্মহংকার করতে গিয়ে আমি তখন বুঝতে পারি যে আত্মহংকার ছবিটা ছিল সালমানের। ওকে। সেদিন আমি একটা শোতে আমি বলেছি, এটাও আবার রিপিট করতে হচ্ছে, বলার অপেক্ষাই রাখে না, যে ওই মুহূর্তে মৌসুমী তখন বললো যে না, আমি সালমানের সাথে কাজ করব না। তখন নিরুপায় হয়ে রাহেন মজিব সাহেব, জেডিস মিন্টু সাহেব ডিসাইড করলো যে আপনারা কাকে নিবেন, আপনারা সালমান থাকলে ওকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, সালমানের অল্টারনেটিভ কে হতে পারে? হ্যাঁ, সেটা আপনারা ডিসাইড করেন, আর আমাকে যদি অফ করেন তাহলে আপনারা আমার অল্টারনেটিভ কাউকে নিয়ে নেন। মৌসুমীর এরকমই একটা ভিউ ছিল। তারা পরে ডিসাইড করেছিল যে না, তারা সালমানকে অফ করবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাকে যখন অফার করে তখনই আমি জানতাম না ছবিটা যে সালমানের ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বললাম যে আমার কাছে তো শিডিউল নাই। মৌসুমী বলল যে ছবিটা
সানি ভাই আপনি করেন। তা বললাম যে মৌসুমী দেখো আমার তো শিডিউল নেই, না ছবিটা আসছে কি আমি তখনও ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ওদের ভিতরে আছে। পরে যখন আউটডোরে কাজ করতে গেলাম তখন একটু গুঞ্জন শুনলাম যে স্ক্রিপ্টটা একটু রিশাফল। আমি কিরে স্ক্রিপ্টের এত ডায়লগের এত রিশাফল কেন, এত পরিবর্তন কেন? এই আস্তে আস্তে শুনতে পেলাম যে না সালমান ছিল, তখন মেনেই নিলাম। এবং সালমানের একটা ছবি আছে স্বপ্নের ঠিকানা, ওই ছবিটার প্রথম অফার আমি আর মৌসুমী পাই। আচ্ছা, তো যে কোনো কারণেই হোক ওই ছবিটা আমার আর মৌসুমীর করা হয়নি। তখন গিয়ে সালমান আর শাবনুনকে নিল। এটা তাদের ভাগ্য বিধাতা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছে। প্রত্যেকটা ছবি কিন্তু হিট, আপনাদের মধ্যে কেমিস্ট্রিগত Right, হলো right. প্রত্যেকটা ছবি এবং সালমান এত ভালো মনের একটা মানুষ ছিলেন। একটু মানে আমরা তখন এই যে বলে না পোলাপান, ইয়াং চ্যাপ, ওইটা ও ছিল আমিও ছিলাম, কিন্তু ও একটু বেশি একটু ইমোশনাল ছিলেন আর অনেক ফ্যাশনেবল ছিলেন। তো আর প্রচণ্ড শিক্ষিত একটা ছেলে, মার্জিত গুড ফ্যামিলি তার, সে এবং অনেক ভালো বুঝতেন ড্রেস আপ। মিনিমাম 20 বছর পরে কোন ড্রেসটা হবে এটা সালমান কিন্তু বুঝতেন। এটা আমি এগ্রিড। এবং অভিনয়টা খুব মার্জিত করতেন সব সময়। এবং সালমানের সাথে আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। আমি তাকে তুমি করে বলতাম, তুই করে বলতাম, আমাকে আপনি করে বলতেন। হ্যাঁ, আমাদের ভিতরে না ওই জিনিসটা ছিল না, কিন্তু এই রেশারেশি, এই কোন্দল, এই জিনিসটা না ছিল মৌসুমীর মধ্যে, না ছিল শাবনুনের মধ্যে, না ছিল শাহনাজের মধ্যে, না ছিল অরুণা বিশ্বাসের মধ্যে, না ছিল দিতির মধ্যে, না ছিল চম্পা ম্যাডামের মধ্যে। এগুলি কখনো ছিল না। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কারোর সঙ্গে কারো যদি মনোমালিন্য হয়, কাজের জায়গাটা যদি রিশাফল হয়, লাইক আমি সালমান শাহর সঙ্গে কাজ করছি না, কিংবা আমি মৌসুমীর সঙ্গে কাজ করছি না, মৌসুমীর মতো করে বড় হচ্ছে, সালমান শাহর মতো করে বড় হচ্ছে, Right, সেরকম একটা পরিবেশ ছিল। রাইট নাও যদি কোনো একজন নায়ক সে যদি কোনো নায়িকার সঙ্গে কাজ না করে, হয়তো তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। ইন্ডাস্ট্রি খুবই পোলারাইজড হয়ে গেছে। সেই জায়গাটায় আমরা যাওয়ার আগে আমরা যদি একটু ওই জায়গাটায় একটু আরেকবার একটু ফোকাস করতে চাই, মৌসুমীর সঙ্গে আপনার পরিচয়ের জায়গাটা। এবং আপনারা, আমি ডেফিনেটলি জানি, আমি রেডিওতে একবার ইন্টারভিউ করেছি, দুজনকে একসঙ্গে পেয়েছিলাম, কিন্তু আমার দর্শকদের জন্য একটু জানাতে চাই। ওই যে বললাম যে প্রথম সংসারের চিন্তা ভাবনা বা অফারটা ভালোবাসা নিয়ে যাই এবং কাজ করতে যাই, এবং দোলাতে একটু ভালো লেগেছে। আত্মহংকারে গিয়ে মানে আমি আমার একটা কতবার বলবো, একদম অনেকবার বলবো, চেন দিয়েছিলেন বোধহয়, একটা গিফট করেছেন। হ্যাঁ রাইট, একটা আমার গলার 3.5 ভরির একটা চেন আমার মা। হ্যাঁ। তো তখন ছিল হচ্ছে 2রা নভেম্বর। বিয়ে করলেন কত সালে আপনারা? 95 সো আপনাদের এবং সংসার আউটবাস্ট হয় 96 গিয়ে, যখন আমার ছেলে ফারদিন পেটে চলে আসে। তখন আমাদের ওর আশাটাও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই। পেটে আসার পর আউটব্লাস্ট হয়েছে। হ্যাঁ, এবং শাকিব খানের সাথে মিলে গেল তো, মানে সামহাউ না স্ক্যান্ডাল, ওরকম কিছু না। এখানে যেরকম অনেক যাত্রাপালা হয়েছে, মঞ্চ নাটক, সার্কাস হয়েছে, ও তখন এরকম করিনি আমরা। মৌসুমীও সুন্দর করে ইয়েস বলেছে, আমিও ইয়েস বলেছি, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি বসে হলুদ করেছে, তারপরে হচ্ছে শেরাটনে অনুষ্ঠান করেছি, এবং রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা এসেছিলেন, এবং পুরো বাংলাদেশের যারা জার্নালিস্ট যারা ছিলেন বড় বড়, তারা সবাই পার্টিসিপেশন করেছে। বিরোধী দল, সরকারি দল সব মিলে কিন্তু আমরা একটা আমার অনুষ্ঠান হয়েছে রাও ক্লাবে। তো তখন আমার ছেলে তখন 2 মাসের পেটে, মৌসুমী। 29 বছরের সংসার আপনাদের, আমি যদি হিসাব করে বলি। তো সেখানে এরকম কিছু হয়নি যে শাকিব খানের সাথে মিলে গেল, সেরকম কিছু হয়নি। ওদের তো অনেক ড্রামাটিক অনেক কিছু হয়েছে, আমার বেলায় তা হয়নি। আমরা একদম, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের অনেক প্রশ্নের জন্ম দেয়। রিসেন্টলি বলবো না, আর বেশ কয়েক বছর আগে বোধহয় জায়েদ খানকে নিয়ে একটা অনেক বড় ঘটনা ঘটে গেল ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে আপনাদের মতো এরকম পুরনো একটা কাপল, এবং পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মৌসুমী আপু দেখলাম এটা নিয়ে একটা স্টেটমেন্টও দিল। আমরা জানি না পারিবারিকভাবে এটা কি হয়েছে, বা এটা নিয়ে ওইভাবে ব্রাস্ট আউটও হয়নি।
এর পরবর্তীতে আমরা দেখলাম যে মৌসুমী তিনি একটা অডিও বার্তা দিলেন এবং সেখানে জায়েদ খানকে নির্দোষ বলে এই জাতীয় কথাবার্তা বললেন। তার পরবর্তীতে আপনি সাইলেন্স হয়ে গেলেন এবং সাধারণত এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক অনেক ধরনের একটা বড় বিরোধ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর জায়গাটা থেকে। কতটুকু ইফেক্ট করেছিল মনোমালিন্যের জায়গা থেকে, আসলে কি ফেস করেছেন ওই সময়টাতে, বা এই ঘটনা আপনাকে কতটুকু বিচলিত করে এখন পর্যন্ত? না, আমাকে অতটা বিচলিত করার কথা না, কারণ ভুল ত্রুটি মানুষেরই হয়। একজন স্বামীকে স্ত্রী স্যাক্রিফাইস করবে, স্ত্রী স্বামীকে স্যাক্রিফাইস করবে, সন্তান তার বাবাকে স্যাক্রিফাইস করবে, ভাই তার বোনকে স্যাক্রিফাইস করবে, বন্ধু তার বন্ধুকে স্যাক্রিফাইস করবে। এইভাবেই তো পৃথিবী। সব কিছু ধরে রাখলে কিন্তু চলবে না। আর হয় কি, কিছু দুষ্টু জিন থাকে পৃথিবীতে, ভালো জিনও থাকে, কিন্তু কিছু দুষ্ট জিনের কিন্তু কোনো ধর্ম থাকে না। হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, ইহুদি না, কোনো কিছুই থাকে না। ওর 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 যেখানে খুশি সেখানেই কিন্তু ওই জিনগুলি করে কি, ধর্মতে রূপান্তরিত হয়ে ওর মানে করে। আমাদের আশেপাশে এরকম অনেক বাজে বাজে কিছু মানে কি বলে এটাকে থাকে, সেটার কারণে কিছু মানুষের জীবনের অনেক চড়াই উচ্চাই পার হতে হয়। তো এদের সংখ্যাটা খুবই কম। এরা কিন্তু সমাজের কীট, কিন্তু আমি কারোর নাম মেনশন করছি না, কিন্তু সেটা আপনার জীবনেও হতে পারে, আমার জীবনও হতে পারে। যে নাকি দেখছেন এখন এই মুহূর্তে টিভিতে বসে, তার জীবনে উনি হয়তো বা উনি একা নয়, ওনার ফ্যামিলির সাথে ওনার জীবনও হতে পারে। তো তাদের থেকে বাঁচার জন্য কিন্তু যেরকম জিনরা ভরও করে, আবার তাদের থেকে বাঁচার জন্য কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ তাআলা সূরাও নাজিল করেছেন যে এটা পড়ে এদেরকে বিতাড়িত করতে হবে। মারার কোনো কিছু দরকার নেই, কোনো কিছু গায়ে হাত তোলার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মিলিয়ে যেন আমার পরিবারটা ভালো থাকে এবং আমার আশেপাশের মানুষগুলি যেন ভালো থাকে। এটি আমার মনে হয় যে মানুষ হিসাবে এটি কাম্য। আমি আনওয়ান্টেড সিচুয়েশন সবার লাইফে আছে, এটা যে কোনো সময় হতে পারে, কিন্তু ওই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকল দিব সেটাই হচ্ছে মুনশিয়ানা। অনেক সময় যে ট্যাকল দেওয়া যায় তাও না, অনেক সময় ইচ্ছা থাকার পরেও দেখা যায় যে কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেটা আমি চাচ্ছি না, আমার সেখানে কোনো নিয়ন্ত্রণ নাই, এটা হয়ে যায়। আপনাদের পারিবারিক অনেক বিষয়ই মানুষ জানতে আগ্রহ করে, সে কারণেই হয়তো বা জানা, এবং আমরা মনে করি এগুলো থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে। এবং ডেফিনেটলি আপনারা একই ছাদের নিচে বসবাস করছেন এখন। একটু ইন্টারাপ্ট করি, একটু হচ্ছে আমার ফ্যামিলির এক সময় আমি বস ছিলাম। আচ্ছা, আমার ফ্যামিলির এখন বস হচ্ছে ফারদিন, আপনার ছেলে। দ্যাটস ইট। আচ্ছা, ও একটা বক্তব্য দিল, যেহেতু ওর কথা আসলোই এরকম একটা বিষয় নিয়ে, এবং জায়েদ খানকে অ্যাড্রেস করেই বক্তব্যটা দিয়েছিল যে আই ডোন্ট ওয়ান্ট হিজ ইন্টারাপ্ট ইন মাই ফ্যামিলি, সামথিং লাইক দিস। এবং আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, বাবাকে সাপোর্ট করেই একদিকে ও বক্তব্য দিচ্ছে বা কিছু কিছু জিনিস উচ্চারণ না করাই ভালো। কিছু কিছু জিনিস রোজা মাকরু হয়ে যায়, তারপরে কিছু জিনিস করতে হয়, বাদ দেন। ওকে, ফাইন। আপনি না চাইলে আমার পাবলিক কোয়ারি থেকে কোশ্চেন ছিল, আমি থেকে সেটা বলছিলাম, এবং আমি জানি যে আপনাকে পাওয়া যাবে না, যে কিছু কারণে কিছু জিনিস নিয়ে কিছু কিছু মানুষের নাম, কিছু কিছু জিনিসের নাম কিছু সময় নেওয়াটা উচিত না, বিরক্ত লাগে, বাদ দেন। ওকে, ফাইন। এবার ইটটা বোধহয় আপনি একাই করছেন এখন পর্যন্ত। ভাবছি যে একাই করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ওনারা কোথায় আছেন? আমার মেয়ে আছে আমেরিকায়, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, শালা, শালি, ফারদিন, সবাই অলমোস্ট ওখানে। মৌসুমী আমেরিকায়, ওকে। এবং আমার ছেলে দুবাইতে এখন। আপনাদের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়, আপনারা এটাকে মিটিগেট করেন কিভাবে? আপনি এবং মৌসুমীর কথা জানতে চাচ্ছি। হয় কি যে আমি অনেক ম্যাচুরিটি আমার একটু কম আছে, মানে সেদিক দিয়ে মৌসুমীর একটু বেশি আছে। নো ডাউট। সরি, আমি এটা বলছি কারণ আমি সামনাসামনি বসেছিলাম। আমি নিজেই তো বলছি কিবরিয়া, এটা তো না, আপনার ম্যাচুরিটি কম সেটা বলছি না, বাট মৌসুমীর বেশি আছে আমি সেটা বলছি। আমি বলি কোন ম্যাচুরিটি কম কোনটা, যে ছেলেকে কিভাবে বড় করবে, মেয়েকে কিভাবে বড় করবে, মাকে কিভাবে গুছিয়ে রাখবে, শ্বশুরবাড়িকে কিভাবে গুছিয়ে রাখবে, সব দিক দিয়ে কিভাবে সংসারটা চলবে, তারপরে আমি কোন দিকে যাচ্ছি,
কোন দিকে হওয়া উচিত যাওয়াটা, কি ড্রেস, সব কিছুই এদিক দিয়ে আমি মনে করি আমার স্ত্রী অনেক ম্যাচুরিটি একটু বেশি। সো আমাকে কখনো চিন্তা করতে হয়নি আমার ছেলে কিভাবে বড় হয়েছে, আমার মেয়ে কিভাবে বড় হয়েছে। মাশাআল্লাহ। এই কাজগুলি আমার ওয়াইফই করেছে। আমি সেদিক দিয়ে আমার নাম্বারের থেকে তাকে এগিয়ে রাখবো বেশি। নিঃসন্দেহে নিঃসন্দেহে। এবং এই বিষয়গুলো এগিয়ে না রাখলেও আবার সংসার জীবনে অনেক রকমের সমস্যা, যে এগিয়ে রাখার তাকে তো এগিয়ে রাখতেই হবে ডেফিনেটলি। ওকে, আপনার ছেলে মেয়ের প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি শ্বশুর হলেন, শুধু তাই না, আপনি বোধহয় দাদাও হয়ে গেছেন বা নানাও হয়ে গেছেন, না এখনো হননি? না, সে সৌভাগ্য হয়নি। সেই সৌভাগ্য এখনো হয়নি। তো কেমন লাগে এই যে নিজে শ্বশুর হয়ে গেছেন এবং পরিবারের মধ্যে? এটা নিয়ে না অনেকেই প্রশ্ন করে, হ্যাঁ, এই আপনি এত অল্প বয়সে, আর কি মানুষ মানে কি বলে 65, মানে একটা হয় না আমাদের ধর্মীয় নিকল থেকে একটা বয়সের কিন্তু আমরা মাপকাঠি তৈরি করি, সেটা 65 আমরা টার্গেট করি। এই 65 বছরের জিন্দিগিতে একটা মানুষ যত তাড়াতাড়ি তার ছেলে মেয়েকে স্টাবলিশ করে যেতে পারবে, দেখে যেতে পারবে, That is better. সেটাই তো ভালো। আমি চলে গেলাম, আমার 10 বছর পর আমার নাতি নাতকুর হলো, কি বা যায় আসে? তো অসুবিধা তো নাই। আমাকে কে কি ভাবছে, মৌসুমীকে কে কি ভাবছে, দিন শেষে তো আমি তো এনজয় করছি আমার বৌমাকে নিয়ে। রাইট। আমি তো যেরকম এই যে আমার বড় ভাইয়ের মেয়ে সুস্মিতা, ওর প্রেগনেন্ট, এবং আমার বড় ভাই বলল তুই দোয়া করিস, এটা তো আমার খুশির কথা। ওখান থেকে আমি নানা হচ্ছি। তো এটা তো লুকিয়ে লুকিয়ে রাখার রেখে কি আছে? কোনো লাভ নেই, It's a part of life. আমার কোনো কিছু নাই, রাইট। ঠিক না? তো এই জায়গাগুলি মেনে নিলেই আমার মনে হয় যে সবকিছু সমাধা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ঠিক না? সুন্দর হয়ে যায় আমার মনে হয়। ফারদিন কি করছে? ফারদিন এখন দুবাইতে জব করছে, এবং একটা রিয়েল এস্টেট জব। আমি যতটুকু জানি সেটা এশিয়ার মধ্যে একটা বিগেস্ট রিয়েল এস্টেট company. কোম্পানি। সেখানকার সে মার্কেটিংয়ে আছে, বাহ। হেড অফ এশিয়া। আপনারা দেখে থাকবেন যে ওর কিছু ফুটেজ ইদানিং খুবই অল্প সময়ের মধ্যে আমেরিকা থেকে ঢুকেই ওখানে। আর আমরা কিছু ব্যবসা টার্গেট করছি। Right. এখানে আমার তো চাপলা রেস্টুরেন্ট সাভারে আছে, Right. ইপিজেডে করছি। লেভিস নামে একটা ব্র্যান্ড বোধহয় আপনারা লঞ্চ নো, করেছেন। ইটস লং টাইম অ্যাগো এটা ক্লোজ হয়ে গেছে। কেন হলো, মানে আমি এই এক্সপেরিয়েন্সটা একটু। এই যে খুব ভালো একটা প্রশ্ন, খুব মনে ধরেছে আমার প্রশ্নটা। দীর্ঘদিন আগে যখন একটানা প্রায় 17-18 মাস যে হরতাল হলো না আওয়ামী লীগ বিএনপির আমলে, জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। তো ওই টাইমটায় প্রতিদিন হরতাল হতো, প্রতিদিন আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম দোকানে। 4টা দোকান ছিল, একটা ফ্রি জোন, একটা লিভাইস। তো ওই টাইমটায় প্রতিদিন লস গুনতে 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 গিয়ে আমাদের তো মুষ্টিমেয় কিছু টাকা, আমরা যারা ফিল্ম আর্টিস্ট, আমাদের তো কাজের উৎসটা, টাকার উৎসটা অবারিত না। আর কয়েকজন ভাইরালদের মতো তো এত কিছু না। অবাস্তব চিন্তা ভাবনা থেকে তো আমাদের জীবন আমরা গড়িনি কখনই। সেখান থেকে দেখলাম আমি সারভাইভ করতে পারছি না। আমার একটা ছোট গার্মেন্টস একটা ফ্যাক্টরি ছিল, ছোট্ট, সেটাও ক্লোজ হয়ে গেল। প্রায় 3 থেকে 4 কোটি টাকার মতো একটি উৎস। এখন কারো কাছে 3 কোটি টাকা, এটা আবার মানে আর যে কিবরিয়ার সাথে বলতে হয়, কারো কাছে আমার কাছে 300 কোটি টাকার মতো মনে হয় আমার কাছে। Definitely. আর কারো কাছে 3 কোটিটা এটা 300 টাকার মতোই মনে হবে। এটি বাস্তব পৃথিবীতে। এরপরে আমি আর দাঁড়াতে পারিনি। যখন নাকি এই 17-18 মাস প্রতিদিন যদি 20,000 15,000 টাকা করে লস গুনতে হয়, আর পারিনি তখন। তারপরে একটু স্ট্যাবল হওয়ার চেষ্টা করেছি। দেন আমার ছেলে কিছুদিন আগে এই ফুড বিজনেসের একটা ওকে, পালা চাপওয়ালাতে আসলাম। এটা ভালো রান করছে ইনশাল্লাহ। এখন উলাইলে আছে চাপওয়ালা রেস্টুরেন্ট। এটা ডিসেম্বরের 15 তারিখে ওপেন হয়েছে, এখন পর্যন্ত রানিং আছে। ইপিজেটে একটা ট্রেড সেন্টারে আমরা করছি, এই মাসের 26 কি 27 তারিখে ওপেন হবে। আর ফ্র্যাঞ্চাইজ এটা দেওয়ার কয়েকটা জায়গায়, যেরকম পটুয়াখালী, ঈশ্বরদী,
হচ্ছে চিন্তা, অ্যান্ড বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো রিজিকের মালিক উনি। আপনি তার মানে ফুল টাইম এখন বিজনেসে দিচ্ছেন? ইচ্ছা করেই দিচ্ছি, কারণ আমার কর্মর জায়গাটা খুব একটা থাকার চেষ্টা করি না। ওকে। আমি থাকার চেষ্টা করি না, কিছু কাজ করছি এবং কাজটা করি আবার দৌড় দিয়ে ভেগে যাই। কেন? কোনো কিছু দাঁড়াবার চেষ্টা করি না, কোনো গসিপের চেষ্টা করি না। আর মূলত আমার মনে হয় কোনো শোতেও খুব একটা আমি আসি না আমার মনে হয়। আর আমাকে যখন বললো শুধুই কিবরিয়াকে দেখেছি, এই নামটা ধরেই থ্যাংক ইউ সো মাচ। তারপরে চলে আসলাম। জায়গাটা অনেক কঠিন এবং জায়গাটা অনেক সোজাও, মানে আমাদের সময়টার কথা বলছি। এখানে পরিচিতি পাওয়ার জায়গাটা অনেক সহজ, অনেকেই মনে করেন অকওয়ার্ড কিছু করেও অনেক পরিচিতি পাওয়া যায়, আবার খুব ভালো কিছু করেও যে লাইমলাইটে আসা যায় না তা না, সেটার জন্যও খুব ভালো কোয়ালিটির প্রয়োজন হয়। আপনি এই যে একটু আগে একটা কথা বললেন যে করেই ভেগে যাই বা করেই খুব বেশি স্টে করি না, তার মানে কি পরিবেশটা এরকম নাই চলচ্চিত্রের যে যেখানে আসলে ধরে নেন আপনার এই অনুষ্ঠানটা 50 মিনিট কিংবা 2 আওয়ার্স 3 আওয়ার্স, আমাদের একটা সময় হয় না যে আমি কিবরিয়ার সাথে আড্ডা মারছি, পাশাপাশি কোথাও গিয়েছি, হঠাৎ করে কিবরিয়াকে বললাম, কিবরিয়া কয়টা বাজে? সানি ভাই এখন তো রাত 9টা বাজে। ওহো, আমার না কোথায় যাওয়ার কথা ছিল, ভুলেই গেছি, আড্ডা মারছি, সরি ভাই, আমাকে একটু ডাইকেন না, আমি কিবরিয়ার সাথে একটু গল্প গুজব করছি, স্টুডিওটার মধ্যে 2 ঘন্টা পার করে দিয়েছি। সেটা এখন আর নাই। শুধু কোনো রকম শোটা শেষ, ভাগো, ভেগে চলে যাও, কারণ এখানে থাকার দরকার নেই। শুধুই এই যে সিম্পলি এই কয়েকদিন মানে আগে, আপনি যেটা বোঝাচ্ছেন যে হৃদ্যতার সম্পর্কটা আর আগের মতো নাই। নাই। আমার ফ্যামিলি কিন্তু একটিমাত্র ফ্যামিলি, রাজ্জাক স্যার, আলমগীর সাহেব, ওনাদের পরপরেই আমার ফ্যামিলি বোধহয় সবচেয়ে বেশি, আমি আর মৌসুমি গেট টুগেদার, যে কোনো অকেশনালি প্রোগ্রাম আমার ফ্যামিলি সবচেয়ে বেশি করেছে। আমার থেকে এগিয়ে কেউ নাই, নবডি, না সাকিব, না অপু, না বুবলি, নাকি নাইম, শাবনাজ, আমিন, কেউই না, অমিত, কেউই না। আমরা করেছি, এখন এটাকে স্টপ করে দিয়েছি। ওই যে আলোয়, মানে আমার বড় ভাই প্লাস বন্ধু মান্না ভাই বলে গেছেন যে চলচ্চিত্রের মানুষ কখনই বন্ধু হতে পারে না। আমি এটাকে কখনই, আমি তাকে বললাম, নো আপনি এটা ভুল বলছেন মান্না ভাই। উনি বলছে না সানি, এটা হচ্ছে এরকম একটা জায়গা, কাজ করো, কাজ করে এখান থেকে চলে যাও। এখানকার মানুষরা কখনো বন্ধু হয় না। কিন্তু এতদিন আমি এটা বিশ্বাসই করতাম না। কিছুদিন যাবৎ বিশ্বাস করতে মনে হচ্ছে যে না, মান্না ভাই কি তাহলে ঠিক বলে গিয়েছিলেন। 35-35 বছরের ক্যারিয়ার সিনেমাতে, তারও বেশি হবে না, কাছাকাছি 35-এর কাছাকাছি, 35 হয়নি। 3 দশকেরও বেশি সময়, 4 দশকের কাছাকাছি। এত সময় পরে এসে এরকম একটা মানে হুতাশমূলক একটা অনুভূতি কেন? আসলে হয় কি যে ওই যে কিছু আগে বলেছিলাম যে কিছু দুষ্টু জিনের আবির্ভাব ঘটে চলচ্চিত্রে। গত 2-3-4 বছর যাবৎ এরকম বদ জিনের আসরটাই হয়েছে। এখন অনেকেই হয়তো বা হাসবেন, অনেকেই বলবেন যে নাম বলছেন না কেন, নাম বলার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। সেই বদ জিনের আসরেই কিন্তু এখন মানে টালমাতাল এখনো চলচ্চিত্র, যেটার কারণে 2 পক্ষেরই কি বলে অফার পেয়েছি। আপনি কি শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, সেটাই তো, অফার পেয়েছি। আমি বিনয়ভাবে অনুরোধ করেছি যে আমি কাজটা করব না, কিন্তু আমি কিন্তু এই শিল্পী সমিতির নির্বাচন আসলেই কিন্তু সবার আগে আমার জীবনে এরকমও ঘটনা ঘটেছে যে একটা ছবি ছেড়ে দিয়েছি, শিল্পী সমিতির নির্বাচনে আমি অংশগ্রহণ করব। এটা আমার নেশার মতো ছিল, একটা শিল্পী সমিতির প্রতিটা ক্যাবিনেটে থাকা। আমি প্রেসিডেন্ট ইলেকশন করেছি, মৌসুমীরও তাই। আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ক্রিয়া সম্পাদক ছিলাম, আরও অনেক প্রায় 4 থেকে 5 বারের উপরে আমি সংগঠনে ছিলাম। এখন আর ইচ্ছা হয় না। এখন আর মনে হয় কি যে আমি এটা করতে গিয়ে কি আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে? আচ্ছা, এটা করতে গিয়ে কি আরেকজন গিয়ে আমার গাড়িটাকে
এই, একটা অন্য কিছু কেসে আমাকে জড়াই দিবে। এখন চিন্তা করি যে না, আমি যাওয়ার পরে কি আমাকে একটা ব্যাড স্ক্যান্ডালের মধ্যে ঢুকাই দিবে আমাকে। আচ্ছা, এটা চিন্তা করি এখন যে না, আমি এটা করতে গিয়ে কি, যেরকম এই কয়েকদিন আগে একটা খুব বাজে সংবাদ শুনলাম, অঞ্জনা ম্যাডাম কার না কার কাছে টাকা ধার নিয়েছেন, টাকা ধার ডিপজল- নিয়েছে, এই ডিপজলের কাছ 1.5 থেকে। লক্ষ টাকার। এটা এখন নিউজে আসবে, এটা নিউজে আসার জিনিস। এটা তো আমাদের জীবনে হতে পারে। আমি তো কিবরিয়া আমার কাছে পেতে পারে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা। এগুলি একটা সম্পর্কর ছোট একটা অসন্তুষ্ট, আমি দেরি করে আসছি আজকে আধা ঘন্টা, তার জন্য কিবরিয়া আমাকে মানে ছুঁড়ে ফেলে দিবে? এটা হয় কখনো? এই যে নোংরা একটা রাজনীতি শুরু হয়েছে, জিঘাংসা বলতে পারি আমরা এটাকে। একটা প্রতিহিংসা, যে কেন ওমর সানি দেরি করে আসছে। না, কিন্তু এখানে ডিপজল ভাই যেটা বলেছেন, উনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন যে অঞ্জনা নাকি তাকে নিয়ে কটু মন্তব্য করেছেন, যে কারণে তিনি এই ধরনের একটা স্টেপ নিয়েছেন। মানে আপনি ইউনিভার্সালি বলেন সব আমি জায়গাতে- আমি 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 যদি বলি, কুটুম মন্তব্য যদি করে থাকে, একদমই করা উচিত হয়নি। কারণ ডিপজল সাহেব কিন্তু চলচ্চিত্রে একটা বান্ধব মানুষ। অনেক বান্ধব মানুষ। আল্লাহ তো ওনাকে প্রচুর টাকা পয়সা দিয়েছেন, মনটাও ভালো দিয়েছেন, করার চেষ্টা করেন উনি। তার জন্য উনিই বা কেন 1.5 লক্ষ টাকার জন্য উকিল নোটিশ পাঠাবেন? আর অঞ্জনা আপা, আমি আমার বন্ধুর মতো দেখি, বড় আপু, এবং আমার একদমই তার সাথে আমি খুব ফ্রি। সে যদি বলে থাকে, সেটাও সে অন্যায় করেছে। কেন কটু মন্তব্য করবে? আর কটু মন্তব্য করলেই বা ডিপজল সাহেব উকিল নোটিশ পাঠাবে, এটাই বা কেন? এটাই বা কেন? দরকার ছিল না। ডিপজল সাহেবের এখানে তো প্রচুর এরকম আর্টিস্ট আছে, 2, 4, 5, 10 লক্ষ টাকা নিয়ে খরচ করে ফেলছে। উনি অমুক জায়গার জন্য 2টা 5টা গরু দিয়েছে, অমুককে এটা করেছে, তমুককে গাড়ি দিয়েছে, হ্যাং করেছে, ত্যাং করেছে। এটার জন্য তো 1.5 লক্ষ টাকা, এটা ভুলে উনি তো মনেই থাকারই কথা না। 2, 4, 10 লক্ষ টাকা ডিপজল সাহেবের তো মনে থাকারই কথা না। ওনার মনে থাকলো কেন, আমি এটা বুঝলাম না। এটা হলো একটা আমি ফার্স্ট অফ অল আমি কাউকে সমালোচনা করছি না, কারণ আমার শ্রদ্ধের জায়গাটায় যদি বলেন 100% ডিপজল সাহেব আমার কাছে শ্রদ্ধেরই। আমি তাকে মামা বলি। অঞ্জনাও আমার সিনিয়র, আমি তাকে শ্রদ্ধার জিনিস দেখি। এটা বলাটা উচিত আমার হয়নি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম অনেক কিছু আছে চলচ্চিত্রের। এই জায়গাটার থেকে না, আমার ওয়াইফ বলল, আমার ছেলে বলল, তুমি কি আবার রেস্টুরেন্ট বন্ধ করে দিতে চাও? ওহো, তুমি কি আবার কি স্ক্যান্ডেলে পড়বা? তুমি কি মানে এই যে এটা নিয়ে টানছে, আবার কি তুমি ক্লাবের মেম্বার, বোট ক্লাবের মেম্বার, সেটা নিয়েও তোমাকে পচাবে? অনেক কথাই তো অনেক করবে। খবরদার, ওই যে বললাম বস, তা আমি বললো যে না, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আমার এক বন্ধু কথা না বললে আমি থাকতে পারবো 10 বছর। কিবরিয়ার সাথে দেখা না হলো 20 বছর আমি থাকতে পারবো। আমার সন্তান আমার জন্য কথা বলবে না আমার সাথে, এইটা নিয়ে আমি বাঁচতে পারবো না। সো তাদের কথাটাই আমি রেখেছি যে না, সরি বাবা, শিল্পী সমিতির নির্বাচনে নাই আপনি। আমি নাই, আমি দাঁড়াবো না, আমি কোনো বিষয়ে যাব না। যদি 19 তারিখে ভোট দেওয়ার সময় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ভোটটা দিয়েই চলে আসবো। আসলে শিল্পী সমিতির কি বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার সুযোগ আছে, নাকি এটা শুধুই নির্বাচন সর্বস্ব একটা আমি organization? একটা কথা বলি যে শিল্পী সমিতির ভূমিকাটা হচ্ছে মানে থার্ড। তাহলে আপনি বলতে পারেন 1 নম্বরে কে? 1 নম্বর হচ্ছে প্রযোজক সমিতি, প্রযোজক সমিতি। 2 নম্বর হচ্ছে পরিচালক সমিতি, ওকে। 3 নম্বর হচ্ছে শিল্পী সমিতি। এবার বলেন 1 নম্বর কেন আমি বললাম, 2 নম্বর কেন বললাম, 3 নম্বর কেন বললাম? এই প্রশ্ন তো ভেঙে দিতে হবে আর যে কিবরিয়ার সাথে। বলেন না প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে প্রযোজকরা টাকা লগ্নি করে। সে হচ্ছে একটা চলচ্চিত্রের জন্য ফাদার। তার কিভাবে টাকাটা উঠে আসবে সেই কিন্তু ডিসাইড করে একজন কে পরিচালক হবে। তার সাথে আপনি কথা বলেই কিন্তু একজন শিল্পী নেন, রাইট। তার থেকে টাকা নিয়েই কিন্তু আপনি শিল্পীকে টাকা দেন। সে যদি ফিল করে আমার পরবর্তী ছবিতে ওমর সানি থাকবে না। তারপরে আসেন হলো পরিচালক। পরিচালক একজন হলো
ক্যাপ্টেন, রাইট? জাহাজের ক্যাপ্টেন। কোন শিল্পীকে, কোন গল্পকে কিভাবে টুইস্ট করতে হবে, কোন আর্টিস্টকে দিয়ে কিভাবে কাজ করাতে হবে, এটা দায়িত্ব তো শুধু পরিচালকের। তাহলে পরিচালক হচ্ছে আমাদের ফাদার মাদারের মতোই ধরতে গেলে চলচ্চিত্রের জন্য। এবার আসেন 3 কেন বললাম? 3 হচ্ছে শিল্পী সমিতির আমরা যারা মেম্বাররা আছি, আমরা শুধু তাকিয়ে থাকি একজন পরিচালকের দিকে, আর পরিচালক তাকিয়ে থাকে একজন Producer-এর। প্রযোজকের দিকে। তাহলে জিনিসটা কি? আমি তাকালাম কার দিকে? পরিচালকের দিকে। পরিচালক তাকালো প্রযোজকের দিকে। প্রযোজক কিন্তু আর পিছনে তাকাবার আর কোনো জায়গা নেই। সো সিরিয়ালটা হচ্ছে 1, 2, 3। Right. সেক্ষেত্রে ভূমিকাটা এটা নিজেই আপনি জানেন। আপনার পরিবার থেকে শুরু করে আপনার ক্যারিয়ার থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সর্বোপরি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলি, দেশটা আমাদেরই এই দেশকে ভালোবাসতে হবে। True. দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।